গতকাল প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সহকারী শিক্ষক শিক্ষিকা নিয়োগের নতুন গেজেট। তোমরা স্ক্রিনে যে গেজেটটি দেখতে পাচ্ছ এটাই সেই গেজেট। আমি ডেসক্রিপশন বক্সে এই গেজেট ডাউনলোডের লিঙ্কটি দিয়ে রাখবো। তোমরা গেজেটটি ডাউনলোড করে পড়ে নিতে পারবে। আশা করা যায় খুব শীঘ্রই নোটিফিকেশান আসতে চলেছে। দেখো, 2015 সালে সম্ভবত শেষবারের মতো পরীক্ষা হয়েছিল। তারপরে এই নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে বন্ধ। এদিকে তোমাদের মাদ্রাসা পরীক্ষাও হয়ে গেল, যার জন্য আমরা অপেক্ষা করছি নতুন SLST, তারও কোনো দেখা নেই। শোনা যাচ্ছে সপ্তাহখানিকের মধ্যে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সেটা অবশ্য হেডমাস্টার মশাই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। আমরা আশা করতে পারি হয়তো তার পরবর্তীতে নোটিফিকেশান আসলেও আসতে পারে। আসলে সবটাই তো আশা, আর আশায় বাঁচে চাষা। আমরা চাষা হয়েই বেঁচে আছি। এখন সামনে যে পরীক্ষাগুলো আসছে তাতে তো আমাদের যোগদান করতেই হবে, অন্তত মনকে সান্ত্বনা দেওয়ার জন্য যোগ দিতে হবে। দেখো, সিট কম থাকার কারণে তোমরা মাদ্রাসাতে যে পরিমাণ পড়াশোনা করেছিলে সেই সাফল্যটা পাচ্ছ না। প্রশ্নপত্রেরও একটু হেরফের ছিল। আর ঠিক এই পরীক্ষার ক্ষেত্রেও একটা কথা বলবো, এখানেও কিন্তু সিট খুব বেশি থাকে না। তোমরা প্রশ্ন করবেই তাতে সিট কত হতে পারে। দেখো, মেরে কেটে বিষয়ভিত্তিক 100 সিট হতে পারে। মেরে কেটে 80 থেকে 90-এর মধ্যেই এই সিট সংখ্যাটা ঘোরাফেরা করে। 2015 সালে শেষবার পরীক্ষা হয়েছিল, সে প্রশ্নপত্র দেখেছি। তারপরে পরীক্ষা হয়েছে বলে আমার ঠিক স্মরণে আসে না। এখন তোমাদের মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে দাদা, এই পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে? আচ্ছা, কোন কোন বিষয়ের সিলেবাস এখন পাওয়া যাবে বা পরিবর্তন হবে কিনা, সিলেবাস অনুযায়ী কিভাবে পড়ব, চলো এই ধরনের কিছু সমস্যার সমাধান তোমাদের করে দিই। দেখো, আগে দেখি যে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। মানে অনেকে প্রশ্ন করবে যে গ্র্যাজুয়েশনে কত % নম্বর প্রয়োজন। দেখো, এতদিন পর্যন্ত, নতুন নোটিফিকেশন অনুযায়ী কী হবে বলতে পারছি না, এতদিন পর্যন্ত 2nd ক্লাস থাকলেই আবেদন করা যেত, অবশ্যই অনার্স গ্র্যাজুয়েটের ক্ষেত্রে। আর তাহলে মাস্টার ডিগ্রিতে কত % নম্বর দরকার আছে, এতেও তাই 2nd ক্লাস থাকলেই আবেদন করা যেত। পাস গ্র্যাজুয়েটরা কি আবেদনযোগ্য? হ্যাঁ, যদি মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে তারা আবেদনযোগ্য। আচ্ছা, বিএড কি আবশ্যিক? দেখো, শেষবার যখন পরীক্ষা হয় তখন বিএড আবশ্যিক ছিল না, তবে এবছর আবশ্যিক হতে পারে। নোটিফিকেশন বেরোলে অবশ্য নিশ্চিত হওয়া যাবে। এরপরে প্রশ্ন, টেট কি আবশ্যিক? দেখো, শেষ পরীক্ষায় এই ধরনের কোনো টেটের ব্যাপারটা ছিল না, তবে এবছর টেট যুক্ত হতে পারে বা পারে না, এই সংক্রান্ত বিষয়ের উত্তর এখনই দেওয়াটা ঠিক হবে না। এটা নোটিফিকেশন আসলেই নিশ্চিতভাবে বলা সম্ভব হবে। আচ্ছা, লিখিত পরীক্ষার ফুল মার্কস কত? দেখো, লিখিত পরীক্ষা হয় 100 নম্বরের, আর প্রশ্ন প্যাটার্ন অবশ্যই MCQ, আর ইন্টারভিউ হচ্ছে 100। দেখো, লিখিত পরীক্ষা 100টা MCQ প্রশ্ন, আর ইন্টারভিউ 100। বিষয়টা ভালো করে দেখো। আচ্ছা, তাহলে পরীক্ষার ধরন, MCQ প্রশ্নে পরীক্ষা হবে বলেছি, 100টি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্ক আছে? হ্যাঁ, নেগেটিভ মার্ক আছে। আমরা তো দেখেই নিয়েছি এখন বর্তমানে 3টে প্রশ্ন ভুল করলে 1 নম্বর কাটা, আর এটাই আশা করি চলবে। একবার যেহেতু নেগেটিভের সূচনা ঘটলে সে নেগেটিভ আর বন্ধ হয় না। আচ্ছা, এরপরে এই যে আমরা পরীক্ষা তোমরা দেবে বলে মনস্থির করছো, অনেকেই পরে প্রশ্ন করবে যে কাট অফ কেমন হতে পারে। দেখো, যেহেতু সিট খুব অল্প, কম্পিটিশান বেশি, দীর্ঘদিন SLST নেই, যার ফলে কাট অফ কিন্তু একদম জেনারেলের ক্ষেত্রে প্রায় 90 থেকে 95+, 90 থেকে 95+, আর SC ST OBC এদের 80 থেকে 90-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। তবে বিষয় অনুযায়ী সেখানে 5% নম্বর এদিক ওদিক হতে পারে, এটা একটা প্রচলিত বিষয়, আর এগুলো সোশ্যাল মাধ্যম থেকেই সংগ্রহ করা হয়। আর যদি বলি যে এজ লিমিট কত, দেখো এক্ষেত্রে কিন্তু একটু বয়সের কড়াকড়ি রয়েছে বলতে পারো। যেমন গত পরীক্ষাতে ছিল 32 বছর, অনেকটাই কম। অবশ্য ST SC OBC এদের ক্ষেত্রে যথারীতি যেমন ছাড় থাকে 5 বছরের, তেমন ছাড় আছে। তবে আমার মনে হচ্ছে যে এবছর এই 32টা 36 হওয়ার একটা সম্ভাবনা আছে। দেখো, সবটাই কিন্তু সম্ভাবনার স্তরে, নির্দিষ্ট করে এখনই কিছু বলা যাচ্ছে না।
সবটাই সম্ভাবনার স্তরে। আচ্ছা, এই যে তথ্যগুলো আমরা আলোচনা করলাম, দেখো এগুলো সবই কিন্তু আমাদের সোশ্যাল মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে। নতুন নোটিফিকেশন না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা যাবে না। জাস্ট তোমাদের একটা ধারণা দিয়ে রাখলাম। এবার তোমরা আমার কাছে জানতে চাইবে, দাদা তাহলে আমরা বাংলা বিষয়ের পরীক্ষা দেবো, আমাদের সিলেবাসটা কেমন হতে পারে? দেখো, আগে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা তোমাদের সামনে একটু তুলে ধরছি। সোশ্যাল মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে, এই সিলেবাসটাকে তোমরা লক্ষ্য করো। আমাদের সিলেবাসে রয়েছে পাঠ্য বইয়ের মধ্যে প্রথমে উপন্যাস, কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক, আর আশাপূর্ণা দেবীর বলয় গ্রাস। এই তিনটে উপন্যাস পাঠ্য রয়েছে। আচ্ছা, কাব্য কোনগুলো? দেখো, মেঘনাদ বধ কাব্যর চতুর্থ, ষষ্ঠ এবং নবম স্বর্গ, এই তিনটে স্বর্গ পাঠ্য রয়েছে। আর জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম 5টা কবিতা পাঠ্য। সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থের প্রথম 5টা কবিতা পাঠ্য। আর কাজী নজরুল ইসলামের বিদ্রোহী, আমার কৈফিয়ত, এই দুটো কবিতা পাঠ্য। এবার দেখব নাটক, বিসর্জন নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের, আর হচ্ছে নরক গুলজার, এটা মনোজ মিত্রের লেখা নাটক, এগুলো পাঠ্য। প্রবন্ধের মধ্যে কি রয়েছে? কাজী আব্দুল ওদুদের নির্বাচিত 5টি প্রবন্ধ, মানে প্রথম 5টা প্রবন্ধ। অন্নদা শঙ্কর রায়ের শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থের প্রথম 5টি প্রবন্ধ হচ্ছে পাঠ্য রয়েছে। ছোট গল্প কি পড়তে হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ রৌদ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ, মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার, সৈয়দ মুস্তাফা সিরাজের গাছটা বলেছিল, জ্যোতিরিন্দ্র নন্দীর গিরগিটি। দেখো, এই ছোট গল্পগুলো কিন্তু পড়তেই হচ্ছে। আর এরপরে যেটা বাংলা সাহিত্যের ইতিহাস, তোমরা তো পড়েই ফেলেছো, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দেওয়ার সময় পড়েছো, এসএলএসটির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারাও কিন্তু বিষয়গুলোকে পড়েছো। যেমন মঙ্গল কাব্য, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল। তবে একটা কথা কি, এখানে শুধু মনসামঙ্গল মানে বিজয়গুপ্ত এমন নয়। মনসামঙ্গল মানে কানাহরি দত্ত থেকে শুরু করে বিজয়গুপ্ত, নারায়ণ দেব, কেতকা দাস, ক্ষেমানন্দ, সবাইকে পড়তে হবে। আর চণ্ডীমঙ্গল মানেও তাই, এখানেও অনেকগুলো লেখক সম্পর্কে জানতে হচ্ছে। আবার ধর্মমঙ্গলের রূপরাম, গণরাম, ময়ূরভট্ট সব সম্পর্কে একটু একটু করে দেখে রাখতে হবে। পরে বলেছে বৈষ্ণব কাব্য, যেটা বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস। দেখো, এই 4টে বিষয় তো তোমরা পড়েই রেখেছো এবং পড়া তোমাদের অলরেডি হয়েই আছে বলতে পারি। আচ্ছা, এরপরে ফোর্ট উইলিয়াম কলেজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, সত্যেন্দ্রনাথ দত্ত। দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ এবং সত্যেন্দ্রনাথ দত্ত এই দুটো তোমাদের ভালোভাবে পড়া নেই। যারা পিজি স্কেলের জন্য পড়াশোনা করছিলে তারা অবশ্যই এগুলো পড়েছো। আর যারা নবম দশম শ্রেণীর জন্য এতদিন প্রস্তুতি নিচ্ছিল তাদেরকে এই দুটো বিষয় পড়া নেই। তোমাদের এই দুটো বিষয় পড়তে হবে এক্সট্রাভাবে। আর বাংলা ব্যাকরণের মধ্যে কি রয়েছে? সন্ধি রয়েছে, সমাস রয়েছে, কারক রয়েছে, প্রত্যয় রয়েছে, বিভক্তি রয়েছে, কারক বিভক্তি এক কথায়। আর পদ পরিবর্তন আছে, পদ পরিবর্তন তো আমাদের সিলেবাসও আছে। লিঙ্গ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ। তাহলে মোটামুটি এই হচ্ছে আগেকার সিলেবাস। দেখো, গেজেটে কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা আছে যে সিলেবাস পরিবর্তন হতে পারে। তাহলে পরিবর্তন হতে পারে মানে কিছু অংশের পরিবর্তন হবে, এটা ধরে নেওয়াই যায়। তাহলে এখন আমাদের করণীয় কি? দেখো, এখন আমাদের করণীয় কি, এই প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলবো, যে তোমরা সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণ এই অংশটি দেখতে পারো। প্রয়োজনে তোমাদের গল্প, নাটক, উপন্যাস এগুলোকে পড়ে রাখতে পারো, যেহেতু আমাদের সবার ঠিক মতো পড়া নেই। জাস্ট একবার করে রিডিংগুলো অন্তত করে রাখতে পারো, বিষয় সম্পর্কে একটা ধারণা থাকবে। তারপরে সিলেবাস আসুক, নতুন নতুন নোটিফিকেশান আসুক, তারপর না শুরু করা যাবে। অবশ্য দেখো, তোমাদের মানে আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দাদা আপনি পাশে থাকবেন তো? দেখো, এসএলএসটির যদি কোনো রকম কিছু সামনে আসে, অর্থাৎ গেজেট বা নতুন নোটিফিকেশান, তাহলে কিন্তু আমি এতে সময় দিতে পারবো না, একদম পরিষ্কার। আর যদি এই ধরনের কোনো কিছু না আসে, অবশ্যই আমি তোমাদের সাথে আছি। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না আজকে। দেখা হবে আগামীতে নতুন নোটিফিকেশান আসার পরে, এই সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থেকো।